আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমান বাংলাদেশ আগের থেকে অনেক বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ২১শে পদক প্রদান অনুষ্ঠানে তিনি একথা জানান। এবার ১১টি বিষয়ে ১৭ জন বিশিষ্ট ব্যক্তি এবং জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক দেওয়া হয়। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্র ও সমাজের বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখার জন্য ১৭ ব্যক্তি ও বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২১শে পদক প্রদান করা হবে তা আগেই ঘোষণা করা হয়েছিল। মহান ২১শে ফেব্রুয়ারির আগেই রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক তুলে দেওয়া হলো সেসব বিশেষ ব্যক্তিবর্গের হাতে, যাদের অবদানে সমৃদ্ধ হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পদক তুলে দেন। পদক প্রদান শেষে তিনি পদকপ্রাপ্তদের অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক। আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগতভাবে উন্নততর অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা এ সময় ভাষা শহীদ, ৭১-এ আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর নির্ভীক ছাত্র জনতার কথা স্মরণ করেন। জানান, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে এবারের অমর ২১শে নতুন তাৎপর্য নিয়ে জাতির সামনে উপস্থিত হয়েছে। ২১শে চেতনাই বাংলাদেশের সকল স্বাধিকার আদায়ের মূল মন্ত্র বলেও উল্লেখ করেন তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। তারা ঘুরে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪০ জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশী প্রান্তের গেট খুলে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি দেখতে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জানান, ২১শে ফেব্রুয়ারি দুপুর পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভাষা দিবসের অনুষ্ঠানকে ঘিরে কোনো শঙ্কা নেই, শীর্ষ সন্ত্রাসীরা নজরদারিতে আছে উল্লেখ করে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। শহীদ মিনারের চতুর্পাশে আমাদের বিভিন্ন মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। তবে শীর্ষ সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে। তারা চাঁদা আদায়, টোল কালেকশন, এটা সেটা ওই দিকে তাদের ইন্টারেস্ট, এদিকে তাদের ইন্টারেস্ট নেই। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত ১,১৩৭ জনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ আজ এ রায় দেন। ১৭ বছর আগে তারা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। আপিল বিভাগের রায়ের ফলে নিয়োগ বঞ্চিতদের ৯০ দিনের মধ্যে নিয়োগ দিতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ২০০৭ সালে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় ৩,৫৬৭ জন উত্তীর্ণ হন। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেই মৌখিক পরীক্ষার ফল বাতিল করে। ২০০৮ সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষায় ৩,২২৯ জন উত্তীর্ণ হন। প্রথমবার উত্তীর্ণ ১,১৩৭ জন দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়ে যান। এ নিয়ে তারা হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টের একটি বেঞ্চ দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলেন এবং অপর একটি বেঞ্চ অবৈধ বলে রায় দেয়।
পরে আপিল বিভাগও 2010 সালে দ্বিতীয় মৌখিক পরীক্ষা বৈধ বলে রায় দেয়। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে বঞ্চিতরা আবার আবেদন করে। শুনানি শেষে আপিল বিভাগ 27তম BCS এ প্রথমবার উত্তীর্ণদের চাকরি ফিরিয়ে দেওয়ার পক্ষে রায় দেয়। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। রাজনৈতিক বিবেচনায় 1/11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। যেভাবে ন্যায় বিচার প্রত্যাশা করেছে, আজকে রায়ের মাধ্যমে সেই ন্যায় বিচারটি প্রতিষ্ঠিত হলো। রায়ের পর বঞ্চিত প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেন। আদালতের রায় অনুযায়ী তারা যেন চাকরিতে যোগদান করতে পারেন সরকারের কাছে সেই দাবি জানান। আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি এবং আমরা যেটা দেখেছি যেখানে যেই কোর্টে অবিচার হতো সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে। 18 বছর আমরা ডোর টু ডোর হেঁটেছি, আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং অন্যায় করব না। চাকরি সহ যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন সবসময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তাদের মতো যেন আর কাউকে হয়রানি হতে না হয় সেই দাবিও জানান তারা। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা। কুমিল্লার লাকসামে 31 দফা বাস্তবায়নের দাবিতে আজ জনসভা করছে বিএনপি। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনসভায় অংশ নিতে দুপুরের আগ থেকেই লাকসাম উপজেলা স্টেডিয়ামে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। জনসভার সবশেষ খবর জানবো আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছ থেকে। ইফতেখার, বিএনপির জনসভায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর বিএনপি মহাসচিব কখন বক্তব্য রাখবেন বলে জেনেছেন? ধন্যবাদ। এই মুহূর্তে আমরা জনসভায় যেটি লক্ষ্য করছি যে পুরো মাঠ জুড়ে যে জনসমাগম, সেই জনসমাগম অর্ধেকেরও বেশি এখন পর্যন্ত ভর্তি হয়েছে এবং নেতাকর্মীদের যে আগমনের যে ধারা বা গতি সেটি বোঝা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই যে লাকসামের উপজেলা স্টেডিয়াম, সেই স্টেডিয়াম পরিপূর্ণ আকার ধারণ করবে এবং মহাসচিব মূলত 4টা থেকে 4:30টার দিকেই বক্তব্য দেওয়ার কথা রয়েছে এবং এই জনসভার মূলত কারণ হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 31 দফা দাবি, রাষ্ট্র সংস্কারের 31 দফা দাবি পৌঁছে দিতেই মূলত এই জনসভার আয়োজন করা হয়েছে এবং এখানে মূলত মিছিল এবং স্লোগানে মুখরিত ছিল এখন পর্যন্ত এই স্টেডিয়াম প্রাঙ্গণ। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সভা শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে যারা এসেছেন দলীয় নেতাকর্মী এবং সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়ে যাবে এবং এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এবং আমরা এই নেতাকর্মী বা দলীয় সমর্থক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গত 17 বছরে যে দমন পীড়নের মিথ্যা মামলা তাদেরকে দেওয়া হয়েছে, সেই মিথ্যা মামলা যাতে অচিরেই প্রত্যাহার করা হয় এমন দাবি তারা করছেন এবং তাদের কাছে তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে গত 17 বছরের মধ্যে স্মরণকালের সর্ববৃহৎ বিএনপির জনসভা হতে যাচ্ছে এই লাকসাম স্টেডিয়ামের জনসভা। এবং আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই জনসভায় মূলত কুমিল্লা জেলা সহ আশেপাশের জেলা এবং সকল উপজেলার নেতাকর্মী যারা রয়েছেন তারা আসছেন এবং ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছেন এবং এই জনসভা থেকেই আগামী নির্বাচনের জন্য যে প্রস্তুতির যে বিষয়টি এবং দলীয় নেতাকর্মীদের যে প্রস্তুত হবার যে বিষয়টি, সেই বিষয়গুলো তারা জানতে পারবেন, নেতাকর্মীরা জানতে পারবেন এমন প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। তো লাকসামের স্টেডিয়াম থেকে বিএনপির জনসভার এই ছিল সর্বশেষ তথ্য। জানছিলাম লাকসামে বিএনপির জনসভার সবশেষ খবর। বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়টি জোরালোভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি আ.ল.ম ফজলুর রহমান। দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান মইনু আহমেদকে জিজ্ঞাসাবাদ করা চ্যালেঞ্জিং।
জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে সন্দেহভাজন বেশ কয়েকজন দেশ ছেড়ে পালিয়েছেন। তাদের ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এই পর্যন্ত উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমনে জুলাই আগস্টের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ২৪শে ফেব্রুয়ারি জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজই আদেশ দেন। সেই সাথে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে ২৬শে ফেব্রুয়ারি জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। সকালে সাবেক পুলিশ প্রধান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ১০ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে আনা হয়। এদের মধ্যে আরও আছেন এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা। যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া জানায়, ঢাকা থেকে দুবাইগামী বিমানটি ৩৯৫ জন যাত্রী এবং ১২ জন ক্রু বহন করছিল। সবাই নিরাপদে রয়েছেন। পরে অন্য একটি বিমানে করে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। জানায়, মাঝ আকাশে একটি টেকনিক্যাল ত্রুটির সিগন্যাল পাওয়ার পর নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হন ক্যাপ্টেন। অনিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরণে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা উচিত বলে মনে করেন বেশিরভাগ ভোক্তা। এছাড়া এ বিষয়ে সরকারি সংস্থাগুলোর মনিটরিং আরও বাড়ানো প্রয়োজন বলেও মত ভোক্তাদের। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাপ এবং FIVDBর উদ্যোগে পরিচালিত এক জরিপে ভোক্তাদের এই মতামত উঠে এসেছে। সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাকক্ষে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এ সময় বিশেষজ্ঞরা বলেন, দেশের জনসংখ্যার একটা বড় অংশই নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন হলেও মেনে চলছেন খুবই কম সংখ্যক মানুষ। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি সংস্থাগুলোর আরও তৎপর হওয়া জরুরি বলেও মত দেন আলোচনার বক্তারা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশীয় শিল্পকে রক্ষার জন্য লবণ আমদানি বন্ধ এবং প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে কক্সবাজার লবণ চাষী ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, বড় কোম্পানি এবং মিল মালিকরা সিন্ডিকেট করে লবণ উৎপাদন কমানোর চেষ্টা করছে। চাষিদের থেকে ৮ টাকা কেজি দরে লবণ কিনে কোম্পানিগুলো ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি করছে। বড় কোম্পানিগুলো বিদেশি লবণ আমদানির চেষ্টাও করছে। এতে করে দেশীয় লবণ শিল্প ধ্বংস হবে। কক্সবাজার জেলায় লবণ চাষে সম্পৃক্ত ২৫ লাখ মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হবে। লবণ আমদানির অনুমোদন না দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চেয়েছেন তারা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।